স্বাগত আজকের সংবাদপত্রে। আমরা কেবলই পার করে এসেছি বছরের 2022-এর প্রথম দিন। 2 জানুয়ারি 2022-এর সংবাদপত্র আমাদের সামনে। আমরা আজকের পত্রিকার কয়েকটি শিরোনাম তুলে ধরব, কয়েকটি সংবাদ নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর শেখ শফিউল ইসলাম। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। আমি প্রথমে কয়েকটি পত্রিকার শিরোনাম তুলে ধরতে চাই। দৈনিক ইত্তেফাক, কাঁচামাল সংকটে বিপর্যস্ত দেশের উৎপাদন খাত, সংকট বাড়িয়েছে সমুদ্রগামী জাহাজের অতিরিক্ত ভাড়া, চীনের বিদ্যুৎ রেশনিং সংকট বাড়াচ্ছে, অর্ডার নিতে পারছে না রপ্তানিকারকরা, দল গেলেও সংলাপে যাচ্ছে না বি চৌধুরী ডক্টর কামাল। মানব জমিন, উন্মাতাল 31st, নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের সময়, ইসি গঠনে আইন চাই বেশিরভাগ দল, রাষ্ট্রপতির সংলাপ। আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী, ব্যবসা বাণিজ্যে আমাদের আরো গবেষণা দরকার। যাই যাই দিন, পারমিটের ফাঁদে গণপরিবহনের শৃঙ্খলা, গ্রামে ফেরা মানুষের জন্য আসছে প্রণোদনা প্যাকেজ। আজকের পত্রিকা, 71-এর গণহত্যার স্বীকৃতি দিল মার্কিন প্রতিষ্ঠান, দল সাজাতে জোর আওয়ামী লীগের, মাঠ গরম করতে মরিয়া বিএনপি, নতুন বছরের রাজনীতি। সময়ের আলো, সাধের ফানুস বিপজ্জনক, রপ্তানি পণ্যের মান ধরে রাখতে হবে, বাণিজ্য মেলার উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী। দৈনিক সংগ্রাম, বর্ষবরণে পটকা আতশবাজি ফানুস, বাসাবাড়িতে আগুন। দৈনিক করতোয়া, শিশুদের হাতে নতুন বই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাউ ব্যাংকস মেড মিলিয়নস ফ্রম শেডি স্টক ডিলস। এই ছিল আমাদের আজকের দৈনিক পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম। আমি প্রথমে যে সংবাদটির দিকে দৃষ্টি দিতে চাই, বিশেষ করে শিশুদের হাতে নতুন বই। বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই, এটি আমাদের দীর্ঘদিনের একটি প্রচলিত রেয়াজ এবং শিশুরা উচ্ছ্বসিত হয়। এটা বছরের নতুন দিনের এই দৃশ্য, এটি সারা দেশের মানুষকে নতুনভাবে উজ্জীবিত করে। একটা ফুল একেবারে প্রস্ফুটিত হওয়ার মতো এই দৃশ্যটি পত্রিকার পাতায় প্রকাশিত হয়। এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই চমৎকার আজকে এই নতুন বছরের একটি নতুন খবর এবং খুবই পজিটিভ নিউজ বলি আমরা এটিকে। যে অনেক সময় আমরা বলি যে ব্যাড নিউজ ইজ এ গুড নিউজ, কিন্তু গুড নিউজও গুড নিউজ হয়। এটি একটি অত্যন্ত গুড নিউজ এবং পজিটিভ নিউজ যে আমাদের দেশের আজকে 4,20,00,000 প্রায় শিক্ষার্থী যারা নতুন বই পাবে। তার মধ্যে সবাই আজকে একই সাথে পায়নি, কারণ আপনি জানেন যে বর্তমান পরিস্থিতির কারণে করোনা এবং অন্যান্য বিষয়ে উৎসব না, এবং একদিনেও হয়নি, এটা ধাপে ধাপে হচ্ছে। তবে একটা বিশাল অংশ আজকে পেয়েছে শিক্ষার্থীরা, অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত বই পেয়ে। কারণ নতুন বই একটা বড় আগ্রহের জায়গা তৈরি করে যে আসলে বইটাতে কেমন ছবি থাকবে। বাচ্চারা বিশেষ করে এই ড্রয়িংসগুলো দেখে, নতুন বইটা তারা হাতে নেয় এবং একটা নতুনভাবে তারা নিজেদেরকে একটা প্রস্তুত করার একটা চেষ্টা করে। তো কাজে এটি একটা বড় খবর। আর পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশে একসাথে এত শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো, এটি কিন্তু একটা মহাযজ্ঞ। এটা একটা মহাযজ্ঞ। আপনি জানবেন যে বহু দেশ আছে যাদের কিন্তু আপনার এই পুরো শিক্ষা ব্যবস্থা শুধু আমাদের প্রাথমিক শিক্ষার সাথেও কিন্তু যায় না। আমাদের প্রাথমিক শিক্ষা এত বেশি ডাইভার্সিফাইড, এত ব্যাপক। আপনি এখানে দেখেন আমাদের প্রাথমিক শিক্ষায় অনেকগুলি স্ট্রিম আছে, অনেকগুলো ধারা আছে। এখানে একই সাথে আপনার বাংলা মাধ্যম, আবার ইংরেজি ভার্সন, আবার ইংলিশ মিডিয়াম, আবার প্রি ক্যাডেট, ক্যাডেট, আপনার একই সাথে আবার যদি আপনি করেন যে মাদ্রাসায় যেটা আছে, পাশাপাশি আবার আপনি যদি এতে দেখেন যে কারিগরি শিক্ষা, অনেকগুলি স্ট্রিম কিন্তু এখানে আমাদের আছে। তো এইরকম একটি ব্যাপক আয়োজন, এটা সত্যিকার অতি প্রশংসনীয়। এবং আমাদের সামনেও খেয়াল রাখতে হবে যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে যেন বইগুলো যায়। শুধু বই গেলেই হবে না, বইয়ের কোয়ালিটি দেখতে হবে, বইয়ের কন্টেন্টটা যথাযথ আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। বিশেষ করে গত বছরগুলোতে আমরা প্রায়ই দেখেছি যে কন্টেন্ট নিয়ে কারো কারো কিছু অভিযোগ ছিল যে আসলে বইতে কিভাবে আছে শিক্ষার্থীদের মানুষ গঠনে, পরিপূর্ণ একজন মানুষ তৈরি করতে, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ সম্পন্ন সচেতন নাগরিক হওয়ার জন্য এবং মুক্তিযুদ্ধের
চেতনা যেন তারা সত্যিকার অর্থে ধারণ করতে পারে, লালন করতে পারে, এই ধরনের বিষয়গুলোই কিন্তু শিক্ষার্থীরা বেশি বেশি এগুলো তারা পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়, এবং শিক্ষার্থীদের সঠিকভাবে এই তথ্যগুলো দিতে হবে। আবার একটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা যেন একটা পরিপূর্ণ পরিবেশ তারা যেন পেয়ে থাকে, এবং তাদের পুস্তক, যেহেতু আপনি জানেন বই হচ্ছে সামাজিকীকরণের একটা বড় মাধ্যম, কারণ শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারা এই বিষয়গুলো পড়ছে, জানছে, আবার বন্ধু বান্ধবদের সাথে তারা আলোচনা করছে। কাজে এই বিষয়গুলো তাদের মানস গঠনে, তাদের চরিত্র গঠনে যত ভূমিকা রাখবে, ততই কিন্তু আমরা লাভবান হব, জাতি হিসেবে লাভবান হব। কারণ আমাদের জাতি ততই সমৃদ্ধ মানুষ পাবে, আলোকিত মানুষ আমরা পাবো। একইভাবে খুব তাড়াহুড়া করে বই প্রকাশের কারণে বইয়ের মুদ্রণজনিত অনেক সমস্যা থেকে যায়, ছাপার মান নিয়ে প্রশ্ন ওঠে। তো সেই বিষয়গুলো আমার মনে হয় অবশ্যই এখন খেয়াল রাখতে হবে, যেহেতু বইটা সবে এসছে আমাদের হাতে, আমরা এখন দেখার সুযোগ পাবো, এবং এই ধরনের প্রমাদগুলো থেকে অবশ্যই ভুল তো এটা বুঝেনি, ছাপাখানার ভূত বলে একটা শব্দ আছে, সেখানে তো অবশ্যই কিছু না কিছু ফাঁক ফোকর থেকে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে, কিন্তু এমন বিষয়গুলো, মৌলিক বিষয়গুলোতে যেন কখনো আমাদের ভুলের সুযোগটা যেন না থাকে, বিশেষ করে শিক্ষার্থীদের মানস গঠনে, চিন্তা গঠনে যে বিষয়গুলো ভূমিকা রাখবে, এই প্রগতিশীলতার বিষয়গুলো যেন স্বতঃস্ফূর্তভাবে, চমৎকারভাবে যেন উপস্থাপিত থাকে, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এবার 31st উদযাপনের যে প্রেক্ষাপট, এটি একেবারে ভিন্ন রকম। অন্যান্য বার যেভাবে 31st রাতের মানে একেবারেই কোনো বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত রকমের তৎপরতা থাকে, এবার তৎপরতা থাকলেও যেটি একটি দুর্ঘটনার মধ্য দিয়ে 31st আমাদের কাছে অন্যরকম একটি মাত্রায় পৌঁছে গেছে। বিশেষ করে যে ফানুস উড়াতে গিয়ে 20 মিনিটে 200 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং যেটি অনেক ভয়াবহ ঘটনার রূপ নিতে পারত কোনো কোনো জায়গায়। তো এটি ঠিকই বলেছেন যে ঢাকাতেও কিন্তু আপনি যে 20 মিনিটে প্রায় 10টি জায়গায় বেশ বড় ধরনের আগুনের ঘটনা ঘটে গেছে। এটাই যে আমি একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম, যে শিক্ষার্থীদের অর্থাৎ তরুণদের মানস গঠনে, তাদের রুচিবোধ শেখানোর জন্য, তাদের সত্যিকার অর্থে চিন্তাশীল ব্যক্তি হিসেবে তৈরি করার যে বিষয়টি, এটি আমরা খুবই অনুপস্থিত দেখছি। তারা কিন্তু পরিবার থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সমাজ থেকে পরিপূর্ণ গাইডলাইনটা ওইভাবে পাচ্ছে না, যার জন্য কোন বিষয়টি করা যাবে, কোন বিষয়টি করা যাবে না, এই পরিমিতি বোধটা, এটা সবসময় আমি বলার চেষ্টা করি, এই পরিমিতি বোধটাই এদের মধ্যে তৈরি হচ্ছে না। সত্যিকার অর্থে এটা আমি নিজেও খেয়াল করেছি, কালকে আমরাও দেখেছি যে চারপাশে শুধু ফানুস আর ফানুস, এই যে আগুনগুলো যে আপনি যাচ্ছে, এটা আনপ্রটেক্টেড অবস্থায়, তাহলে এর পরিণতি কি? স্বাভাবিকভাবেই আগুনটা যে কোনো বিদ্যুতের তার লাগতে পারে, আপনার টাওয়ার আছে, এখানে আমাদের মোবাইল টাওয়ারগুলো আছে, এখনো লাগতে পারে, ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহর, এখানে যে কোনো পর্যায়ে যেতে পারে। তাছাড়া এখানে দেখবেন যে অনেক এলাকা আছে এখনো কিন্তু হয়তো আপনার বিল্ডিং এর ছাদ নেই, নানাভাবে সেই বিষয়গুলোতে, যেগুলো কাঁচা ভবন আছে বা কাঁচা ঘর বাড়ি আছে, সেখানে কিন্তু এই ধরনের আগুনগুলো একটা ভয়ঙ্কর একটা ঝুঁকি তৈরি করে স্বাভাবিকভাবে। কাজেই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে পরিমিতি বোধটা আমাদের পরিবার থেকে আমাদের তরুণদের শেখাতে হবে, আমাদের শিশু কিশোরদের শেখাতে হবে, স্কুল কলেজে কিন্তু এই বিষয়গুলো শেখাতে হবে, কারণ যা ইচ্ছে তাই কিন্তু করা যায় না। আরেকটি বিষয় এখানে আমি খেয়াল করব, যে এই ক্ষেত্রে যদিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেশ কিছু নিয়ম কানুন দিয়েছিল, বাধা নিষেধ আরোপ করেছিল, তবে এই ক্ষেত্রে যে যারা ফানুস বিক্রি করবে, আমার মনে হয় যে নতুন কিন্তু আরেকটি লেসন আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু পরবর্তীতে আমাদের দেখবার সুযোগ থাকবে, কাজ করবার সুযোগ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন, পরবর্তীবার যেন এই ধরনের ফানুস যাচ্ছে তাই ভাবে যেন কেনা না যায়, বেচা না যায়, এবং ইচ্ছা করলে ফানুস যেন উড়ানো না যায়, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এর মধ্যে বেশ কয়েকটি সংগঠন এই ব্যাপারে দাবি তুলেছে যে ফানুস উড়ানো অন্তত এভাবে নিষিদ্ধ করা হবে। কোনো মানে সভ্য কিংবা বিবেকবান মানুষ কেউই চাইবে না যে একটা আগুনকে এইভাবে ছেড়ে দেওয়া, একটা আনপ্রটেক্টেড অবস্থায় একটা আগুনকে বাতাসে ছুড়ে দেওয়া, এটা কোনো মানে বিবেকবান মানুষের কাজ হতে পারে না, কালকে আমরা যেটা দেখেছি। তো কাজে এই বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে, কারণ না হয় কিন্তু পরবর্তীতে এই যে বিষয়গুলো আরো আমাদের একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঢাকা বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন এখন সময় বাংলাদেশের, এবং একই সঙ্গে বলেছেন যে আমাদের পণ্যের গুণগত মান উন্নয়নের মধ্য দিয়ে আমাদের বহির্বিশ্বে আমাদের মর্যাদা বাড়ানোর ব্যাপারে অত্যন্ত চমৎকার। এই সময়ের জন্য এটি অবশ্যই, এটি কিন্তু আগেও এই ধরনের বিষয়গুলো আগের দশকগুলোতেও, পূর্ববর্তী দশকগুলোতেও কিন্তু এই বিষয় নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক তাত্ত্বিক কাজ, গবেষণা, অনেক কিছু হয়েছে।
প্রধানমন্ত্রী আরেকটি চমৎকার কথা বলেছেন যে এখন আমাদের পররাষ্ট্রনীতিটা হবে বাণিজ্যমুখী। এটি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার পরিচয় তার আমি মনে করি। তবে বাণিজ্যমুখী যদি হয় সেখানে আমাদের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন এখানে বাণিজ্যে আমরা যেন হেরে না যাই, আমরা যেন এখানে বঞ্চিত না হই। একটা বৈষম্যের যে শিকার আপনি জানেন যে উন্নয়নশীল দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলো আগে হয়ে এসছে, যে বিশেষ করে আমাদের পণ্যগুলো, আমাদের কাঁচা বাজারগুলোই উন্নত বিশ্বের দেশগুলো নিয়ে যায় এবং আমরা তাদের দৃষ্টিতে আমরা পেরিফেরি আর তারা হচ্ছে একেবারে সেন্টার পয়েন্টে থাকে। আমাদের পণ্য এই কাঁচামালগুলো নিয়ে জাস্ট তারা তাদের লেভেলটি লাগিয়ে তাদের সিলে আবার কিন্তু এই পণ্যগুলো আমাদের কাছে ফেরত আসে। আমরা বহু চড়া মূল্যে কিন্তু সেই পণ্যগুলো কিনছি। এতে কি হয়, একটা বড় ধরনের বাণিজ্যিক ঘাটতি হয়। তো কাজে আমাদের পণ্যের যদি কোয়ালিটিটা ভালো থাকে, এবং শুধু পণ্যের কোয়ালিটি ভালো থাকলে হবে না, পাশাপাশি এই পণ্যগুলোর বাজারজাত করা এবং আন্তর্জাতিকীকরণ করার জন্য আমাদের উপযুক্ত পাবলিসিটি প্রয়োজন। এই ক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশে যে আমাদের মিশনগুলো আছে, আমাদের যে অফিসগুলো আছে, দূতাবাসগুলো আছে, তাদের কিন্তু প্রচুর কাজ করতে হবে এবং আমাদের পণ্যগুলোকে পরিচিতি করাতে হবে। শুধু কোয়ালিটি ইমপ্রুভ করলেই হবে না, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট তো অবশ্যই, এটা একেবারে ফান্ডামেন্টাল, প্রাথমিকভাবে প্রয়োজন। পাশাপাশি পণ্যগুলোকে কিন্তু বিদেশের বাজারে পরিচিতি করানো, এটি হবে আমাদের বড় কাজ। তাহলে কিন্তু আমরা মনে করব যে আমাদের তাহলে বাণিজ্য ঘাটতিটাও কিছুটা হলো লাঘব হবে, এবং পাশাপাশি আরেকটি বিষয় হবে যে বিদেশি পণ্যের প্রতি যে আমাদের ঝোঁক, আমাদের যে একটা নির্ভরশীলতা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। করোনার প্রকোপ একটু সম্ভবত বাড়ছে। আমরা দেখলাম যে 24 ঘন্টায় 4 জনের মৃত্যুর খবর পেলাম এবং আক্রান্ত 370। তার মানে আমাদের যে পরিমাণ পরীক্ষা হচ্ছে, পরীক্ষার হিসেবে আক্রান্তের হারটি বাড়ছে। আমাদের কিন্তু অনেক পরীক্ষার বাইরেই থেকে যাচ্ছে, অনেকে কিন্তু যথাযথভাবে পরীক্ষাটা করছে না। তারপরেও যে আমরা এক রকমের স্বস্তির মধ্যে এসে পড়েছিলাম যে আমরা মনে হয় আমরা হয়তো অনেক দেশের চেয়ে ভালো আছি, কিন্তু আবার পরিস্থিতি নিয়ে কিন্তু সারা বিশ্ব যেমন ভাবছে, আমাদেরও বিভিন্ন মহল থেকে কথা আসছে যে হয়তো আবার সেই কড়া নিষেধাজ্ঞার সময় চলে আসতে পারে। না, অবশ্যই যে এটা যদি আমরা শুরু থেকে যদি একটু সতর্ক থাকি, তাহলে কিন্তু আমাদের হয়তো এই পরিস্থিতিতে নাও হতে পারে। কারণ আপনি জানবেন যে আমরা এর আগের যে ধাক্কাগুলো আমরা যেভাবে সামলিয়েছি, আমরা তখনও কিন্তু উদ্বিগ্ন ছিলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের বোধহয় দুর্দশার পরিমাণ আরো বাড়বে, আমাদের অভিঘাতটি আরো অনেক বেশি হবে। কিন্তু আমরা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। অনেক দেশের চেয়ে, অনেক উন্নত দেশ যেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো, নাগরিক সুবিধা অনেক ভালো, তাদের চেয়ে আমরা অনেক সুবিধাজনক অবস্থায় আছি, এটা সত্য। কিন্তু তাই বলে যদি আমরা এই খুশিতে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি সামনের দিকে অনিবার্য। তো কাজে আমাদের যেটি করতে হবে, এখন থেকেই আমাদের স্বাস্থ্যবিধিগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। উদাসীনতা, এই বিষয়টি আমাদের পরিহার করতে হবে। সরকার টিকা দিচ্ছে, তাদের সাধ্যমতো চেষ্টাও করছে। আজও আপনার টিকার অনেক কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে আমরা দেখছি বুস্টার ডোজ পর্যন্ত দিচ্ছে। বাংলাদেশের মতো একটু উন্নয়নশীল দেশ, যেখানে অনেক দেশে কোনো টিকাই পায়নি, সেই জায়গায় বুস্টার ডোজের কথাও যে ভাবছে সরকার, অনেকে দিচ্ছে, আমি মনে করি যে এটা একটু পজিটিভ এবং আরো বেশি বেশি টিকাগুলো দিতে হবে। পাশাপাশি টিকা হলো, আমরা সবাই জানি যে একটি মাত্র সুরক্ষার উপায়। আমাদের মূল সুরক্ষা কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে। আমাদের যথাযথ নিয়মে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্বগুলো বজায় রাখতে হবে, আমাদের অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম নীতিগুলো আমাদের মানতে হবে, ঘন ঘন পরিষ্কার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং পাবলিকলি যে ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করা সম্ভব, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে কিন্তু আমরা আশা করি যে আমরা যেভাবে এটিকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, মোকাবেলা আগের ধাপগুলোতে করেছি, সামনেও হয়তো আমরা ইনশাআল্লাহ অনেকটা কাটিয়ে উঠতে পারব। একই সঙ্গে আপনাকে একটু বলতে চাই যে সরকার করোনা শুরু থেকে নানা রকমের প্রণোদনা দিয়ে আমাদের তৃণমূল শ্রেণী যারা কর্মজীবী মানুষকে তারা একেবারে সমূহ যে ঝুঁকির মধ্যে পড়া থেকে তাদেরকে যাতে না পড়ে সেই ব্যবস্থাটি সরকার শুরু থেকে নিয়ে আসছে। একটি সংবাদে আমরা দেখলাম যে সরকার যে 10 ভাগ মানুষ, 28 ভাগ মানুষ গ্রামে ফিরে গিয়েছিলেন, তার মধ্যে 10 ভাগ মানুষ ফিরতেই পারেনি নানা আর্থসামাজিক কারণে, তাদের জন্য 500 কোটি টাকার নতুন একটি প্রণোদনার চিন্তা ভাবনা করছে। অবশ্যই, আর বাকিরা তো মাইগ্রেট করেছে, চলে এসেছে। এখন যারা আছে তাদেরকে একটু যেটা বলি যে গভর্নমেন্টের তো অনেকগুলো কাজ আছে, অবশ্যই এগুলো
খুবই পজিটিভ, খুবই ইতিবাচক। বিশেষ করে আপনার এই যে ট্রানজিশন, এই পিরিয়ডটাকে মোকাবেলা করার জন্য এই ধরনের প্রণোদনাগুলো আছে। সরকার আরও অনেকগুলো প্রণোদনা প্যাকেজ আছে। তো এটি যে স্পেসিফিক্যালি শুধু তাদের জন্যই দিয়েছে, সেই জন্য এটা অবশ্যই সরকারের, আমি মনে করব, দূরদৃষ্টি একটি বিষয়। তো পাশাপাশি যেটি করতে হবে যে যারা এই বিষয়ে মানে ফিরতে পারেননি, তাদের যথাযথভাবে আপনার আইডেন্টিফিকেশন দরকার, চিহ্নিত করা দরকার, যেন এখানে ভুল ব্যক্তি যেন সেই প্রণোদনার আওতায় না আসে। এবং যাদেরকে এই টাকা দেওয়া হবে, প্রণোদনা দিতে হবে, তাদেরকে শুধু টাকা দিলেই হবে না, তারা কোন কাজ করবেন, তারা কোন ধরনের ট্রেডে অংশগ্রহণ করবেন, কোন ধরনের তারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবেন, বা কোন ধরনের দক্ষতামূলক কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন, সেই বিষয়ে কিন্তু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের যথাযথ মোটিভেশন এবং মনিটরিংটা করতে হবে। এটি সরকার বিভিন্ন মেকানিজমে করতে পারেন। আপনি জানেন যে উপজেলা পর্যায়ে কিন্তু বিভিন্ন সরকারের কর্মকর্তা আছেন, তারা এটা মনিটরিং করতে পারেন। পাশাপাশি আপনার যে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা আছেন, তারাও একটি মনিটরিং প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। অর্থাৎ একটি স্ট্রং মনিটরিং, স্ক্রিনিং এবং মনিটরিং, এই দুটো প্রক্রিয়ায় যেতে হবে। তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থেই এই প্রণোদনা কতটা তাদের জন্য সুফল বয়ে এনেছে। আরেকটি বিষয় হচ্ছে যে সড়ক দুর্ঘটনা। আমরা প্রতি বছর প্রতি মাসে বিভিন্ন বেসরকারি সংগঠনের যে এখন তথ্য পাচ্ছি, আমার মনে হয় সড়ক দুর্ঘটনার ব্যাপারে কিছু সংগঠন বেশ সক্রিয় হয়ে কাজ করছে। আজকে সংবাদপত্রে যে খবরটি এসেছে, ডিসেম্বরে 418 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এই যে এই খবরটা অত্যন্ত উদ্বেগজনক। আমিও দেখেছি। শুধু এটি একটি সংগঠনের কিছু পত্রিকার উপর ভিত্তি করে তারা এটা জরিপটি করেছে, কিন্তু বাস্তব চিত্র আরো ভয়ঙ্কর। সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা সবাই জানি, এটি সরকারের মানে একেবারে উঁচু পর্যায়ে নীতি নির্ধারক থেকে শুরু করে আমরা পথচারী সবাই আমরা এই বিষয়টি জানি, কিন্তু আমরা অনেকটা ইচ্ছে করেই মানতে চাই না। শুধু তাই না, আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ কিন্তু বিশ্বের 14তম ঝুঁকিপূর্ণ দেশ সড়ক দুর্ঘটনার দিক থেকে। আমাদের প্রায় 40,000 কোটি টাকা প্রতি বছর এই সড়ক দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়, যেটি কিন্তু জিডিপির প্রায় 2 থেকে 3%। এবং সরকারের কিন্তু স্পেসিফিক 2020-এর মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘের একটি নীতিমালায় একটি নিয়মও ছিল। তো সেখানে সরকার আবার 2030 পর্যন্ত চেষ্টা করছে। 20 পর্যন্ত গোলটা ততটা সাকসেসফুল হয়নি। 30 পর্যন্ত, অর্থাৎ 2030-এর মধ্যে সরকারকে এখন অর্ধেকে নামিয়ে আনতে হবে। অর্থাৎ এই রোড সেফটি যে ফ্যাটালিটিস, সেটা নামিয়ে আনতে হবে। এবং এটি অত্যন্ত দুঃখজনক যে প্রায় 25,000 মানুষ কিন্তু আপনার এই ফ্যাটালিটিসের সম্মুখীন হয়, আহত এবং নিহত মিলিয়ে। তো কাজেই এটি কিন্তু একটা হিউজ নাম্বার। তো এখনই আমাদের কিন্তু এই নতুন বছরে আমরা মনে করব, নতুনভাবে আশা করব, এই বিষয়টিতে যারা যারা সম্পৃক্ত আছেন তাদের প্রত্যেকেই কিন্তু এক হয়ে কাজ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো যারা আছেন, রেগুলেটরি বডি যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি ট্রান্সপোর্ট ওনার যারা আছেন এবং শ্রমিক যারা আছেন, পথচারী যারা আছেন, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে জড়িত। প্রত্যেক স্টেক হোল্ডারের সম্মিলিত চেষ্টা এখানে লাগবে। এখানে দেখেন, রুট সেফটি করতে হলে কি কি লাগবে। প্রথমে হচ্ছে যেই ভেহিকলটা, যে যানটা চলবে রাস্তায়, এই যানটাকে ফিট থাকতে হবে। দেন যে রাস্তার উপর চলবে, এই রাস্তাটাকেও ফিট থাকতে হবে। যিনি চালাবেন চালক, তাকেও কিন্তু ফিট থাকতে হবে, উপযুক্ত হতে হবে। আর যারা রাস্তায় পারাপার হবেন, তাদেরকে কিন্তু সচেতন হতে হবে। তাহলে দেখেন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত আছে, একটি আরেকটির সাথে সম্পৃক্ত। কাজে রাস্তাঘাটগুলোর যে অবস্থা, আমাদের যেখানে যেখানে আমাদের বিপজ্জনক অবস্থা আছে, সেগুলোকে আমাদের সারাতে হবে। পাশাপাশি কোনো পরিবহনই যেন ফিটনেস বিহীন অবস্থায় রাস্তায় নামতে না পারে, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের একটি গবেষণায় এসছে যে ড্রাইভারদের একটি বড় অংশ, তারা অনেকেই যথাযথভাবে ঘুমানোর সময় পান না, সুযোগ পান না, এবং মানসিকভাবে অনেক সময় তারা অনেক হতাশাগ্রস্ত থাকেন গাড়ি চালানোর সময়। বিধায় তাদের গাড়ির উপর, গতির উপর তাদের নিয়ন্ত্রণটা সঠিকভাবে থাকে না। আরেকটি বিষয়, শুধু ত্রুটিপূর্ণ যানবাহনই না, হিউম্যান ফ্যাক্টরস বলে একটি কথা আছে। এই হিউম্যান ফ্যাক্টরস কিন্তু রোড অ্যাক্সিডেন্টের একটি বড় কারণ। অর্থাৎ কে কার আগে যাবে, পাল্লা দিয়ে চালানো, বড় গাড়িগুলোকে ছোট গাড়িকে কোনোভাবেই পাত্তা দেয় না। দেন পাশাপাশি আপনার যে বিষয়টি হয় যে কে কার আগে যাবে, এবং মনে করা হয় যে আগে গেলেই সে ভালো ড্রাইভার, মানে এক ধরনের একটা, এই যে হিউম্যান ফ্যাক্টরস গুলো, কম্পিটিশনের যে মনোভাবটা এবং এই যে রেকলেস ড্রাইভিং, এগুলো কিন্তু ভয়ঙ্কর কারণ। আমরা সংবাদপত্রের পাতায় এগুলো দেখেছি যে নতুন যে আমাদের বিভিন্ন জায়গায় যে একটা ইউ টার্ন নেওয়ার যে একটা ব্যবস্থা করেছে, সেখানেও
কিছু ত্রুটির অভিযোগ এসেছে, অবশ্যই। সেখানেও কিছু দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে। ঝুঁকিগুলো থেকে যায়। অনেক সময় আপনার আঁকা বাঁকা রাস্তা আছে, আপনি জানেন। তাছাড়া আপনার অনেক সময় যেভাবে আপনার এই যে স্পিড ব্রেকারগুলো নির্মাণ করা হয়েছে, অনেক সময় এটা অতিরিক্ত গতির কারণে চোখে পড়ে না। নানা ধরনের বিষয় এখানে মানে ত্রুটি আছে। বিভিন্ন জায়গায় রয়ে গেছে। মানে হ্যাঁ, অনেক সময় সিগন্যালটা অনেকে বুঝতে পারেন না, মানেন না। নানা ধরনের বিষয় কিন্তু এখানে জড়িত আছে। এই জন্য যেটা করতে হবে, যারা গাড়ি চালাবেন তাদেরকে কিন্তু বেশ কিছু দক্ষতামূলক প্রশিক্ষণের প্রয়োজন। তাদের শুধু গাড়ি চালাতে পারলেই হবে না, বরং তাদের মানসিক অবস্থা কিভাবে ফিট রাখা যায় সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি যাত্রীদেরকেও এখানে সচেতন থাকতে হবে। যাচ্ছে তাইভাবে রাস্তাঘাট পারাপার হওয়া যায় না, এই বিষয়টি সবাইকে মানতে হবে। ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কিন্তু এইসব বিষয়ে উদাসীন। আবার যদি আমরা যাত্রীদের বলি ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন, বলে যে ফুট ওভারব্রিজগুলোর পরিবেশ নাই, এখানে পরিবেশটা এতই খারাপ, এতই নোংরা রাখা হয় যে পারাপারের অযোগ্য। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের যে বললাম, একটা কমপ্লিট প্যাকেজ আকারেই দেখতে হবে। এটা বিচ্ছিন্নভাবে দেখলে কখনোই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। আমরা আপনার শিক্ষা বিষয়ক আলোচনা দিয়ে শুরু করেছিলাম, সেটি ছিল আমাদের একটি সম্ভাবনার খবর। একইভাবে আরেকটি সম্ভাবনার খবর একটি সংবাদপত্রে দেখছি আমরা, শিক্ষায় রোল মডেল বাংলাদেশ, সম্ভাবনার 2022, আরও যুগোপযোগী হচ্ছে শিক্ষাক্রম, অনলাইনে ক্লাস পরীক্ষা। তো এই নিয়ে একটি বিশেষ সংবাদ তৈরি করেছে অবশ্যই যে এটা স্বাভাবিকভাবে রোল মডেল বলতে এই জন্যই যে আমরা যে করোনার ধাক্কাতেও কিন্তু আমরা ঝুঁকিতেও কিন্তু আমরা অনেক জায়গায় আমরা দেখেছি শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা কিন্তু চেষ্টা করেছেন অনলাইনে পড়াশোনা করা, এবং আমরা নতুন নতুন অভিজ্ঞতা এখানে অর্জন করেছি। আমরা বেশ কিছু এডুকেশন যে টুলসগুলো, সফটওয়্যারগুলো, এগুলো ব্যবহার করার কিছুটা আমাদের দক্ষতা হয়েছে, আমাদের অ্যাবিলিটি ডেভেলপ করেছে আমাদের শিক্ষার্থীরা, এগুলো এখন অনেকেই ভালো করছেন। তো কাজেই স্বাভাবিকভাবেই যে আমরা কিন্তু অন্য অনেক দেশের চেয়ে ভালো, যদিও আমাদের এজ এ হোল আমরা এই মান নিয়ে সন্তুষ্ট নই, কারণ আমরা চাই যে আমাদের আরো অনেক দূরে যেতে হবে। শিক্ষার তো আর কোনো শেষ নেই। অনেক দেশের চেয়ে আমরা ভালো, আবার অনেকের চেয়ে আমরা পিছিয়ে আছি, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, করোনায় আমরা অনেক নতুন নতুন কারিগরি দক্ষতা অর্জন করেছি। আমাদের নতুন নতুন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা সম্পৃক্ত হওয়ার প্রতিবন্ধকতা মোকাবেলা করতেছি। অবশ্যই যে অন্তত আমরা আপদকালীন শিক্ষা ব্যবস্থা যদি আমি বলি, আপদকালীন শিক্ষায় কিন্তু আমরা কোন কোন ক্ষেত্রে অনেকটা সফলতার পরিচয় দিয়েছি। তবে এই যে হোল যদি আপনি চিন্তা করেন, তাহলে এখনো কিন্তু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই। কারণ অনেক শিক্ষার্থী, বিশেষ করে যেখানে দুর্বল নেটওয়ার্ক কিংবা যাদের স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের ঘাটতি রয়েছে, তারা কিন্তু এই শিক্ষায় ততটা অংশগ্রহণ করতে পারেনি। ধন্যবাদ প্রফেসর ডক্টর শেখ শফিউল ইসলাম। আমরা শুনছিলাম আজকের সংবাদপত্রের কয়েকটি বিশেষ সংবাদ নিয়ে প্রফেসর ডক্টর শেখ শফিউল ইসলামের বিশ্লেষণ। শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা।